চারুলতা আর অরুণ স্বপ্নেও ভাবতে পারবে না জলের পথ বন্ধ হয়েছে তো কি হয়েছে। আমি এবার ওদের মনের ভেতরে বিষ ঢোকাবো। আপনি কি করতে চাইছেন আমাকে আদেশ করুন। এবার আমি কোনো মায়া তৈরি করব না। আমি এই রাজ্যের সাধারণ মানুষের ভেতরে অবিশ্বাসের বীজ পুঁতে দেব। তুই শুধু আমার পরবর্তী আদেশের জন্য অপেক্ষা করবি। আমি চারুলতাকে এমন ভাবে হারাবো যে। চারু, তুমি আমাকে ছেড়ে দাও। তুমি শুনতে পাচ্ছ না আমাদের আদিত্য কেমন দূরে কাঁদছে, বাবা বলে ডাকছে আমাকে। আমি আর এখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারি। তুই আবার খালি হাতে ফিরে এলি বিকট। আমি তোকে জাদুর বাঁশি দিলাম, এত সুন্দর একটা মায়া জাল তৈরি করলাম, আর তুই সেটাতেও ব্যর্থ হলি। বুঝলে ভ্যাবলা, এই কাল রাতের কথা শুনে আমার তো ভয়ে গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল। সারুমা না থাকলে আমাদের কালভৈরবের গুহা। কালভৈরব একটা কালো রঙের জাদুর বাঁশি বিকলের দিকে এগিয়ে দিল। আমি আমার কালো জাদু দিয়ে মায়ার বাঁশি তৈরি করেছি বিকট। এর সুর শুধু রাজপুত্র অরুণের কানেই পৌঁছাবে। এই জাদুর বাঁশির সুরে কি হবে প্রভু? এই বাঁশির সুর শুনলে রাজপুত্রের মনে হবে তার ছেলে আদিত্য তাকে ডাকছে। সন্তানের শোকে পাগল পিতা কখনো আর কোনো বাধাই মানবে না। হেমরাজ্যের সীমানা পার হয়ে আমার মায়া জালে এসে ধরা দেবে। আপনার বুদ্ধি সত্যি অসীম। রাজপুত্র সীমানার বাইরে এলে আমি তাকে বন্দি করে ফেলি। তখন চারুলতার অহংকার ধুলোয় মিশে যায়। রাজপুত্র বন্দী হলেই চারুলতা তাকে বাঁচাতে নিজে থেকে হেমরাজ্য ছেড়ে বেরিয়ে আসবে, আর তখনই আমি ওই চারুলতাকে শেষ করব। তো এখন হেমরাজ্যের দক্ষিণ সীমানার জঙ্গলে লুকিয়ে এই বাঁশি বাজানো শুরু কর। আমি এক্ষুনি যাচ্ছি। আজ রাজপুত্র অরুণ নিজের ছেলের টানে ঠিকই ছুটে আসবে। হেমরাজ্যের রাজপ্রাসাদ। চারুলতা, রাজপুত্র অরুণ এবং রানী লতা কথা বলছেন। হঠাৎ রাজপুত্র অরুণ চমকে উঠল। চারু, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? কেউ যেন দূর থেকে আমাকে বাবা বলে ডাকছে। আপনি এসব কি বলছেন রাজপুত্র? আমি তো কোনো শব্দই শুনতে পাচ্ছি না। চারদিকটা তো একদম শান্ত। আপনি একটু শান্ত হন। না চারু, ওই শোনো, হেমরাজ্যের দক্ষিণ সীমান্ত থেকে শব্দটা আসছে। আমার মন বলছে আমাদের আদিত্য ওই সীমানার বাইরের অন্ধকারে দাঁড়িয়ে আছে। আমাকে আমাকে এক্ষুনি সেখানে যেতে হবে। একটু দাঁড়ান রাজপুত্র, এটা নিশ্চয়ই কালভৈরবের কোনো নতুন চক্রান্ত। সে আমাদের প্রাসাদের ভেতরে কিছু করতে পারেনি বলে এবার সীমানার বাইরে থেকে আপনাকে ফাঁদে ফেলতে চাইছে। আপনি একা সীমানার বাইরে যাবেন না। চারুমা একদম ঠিক বলেছে অরুণ, তুমি এত অধৈর্য হও না। কালভৈরব তো আমাদের ঘর থেকে বের করে দেওয়ার জন্য এমন মায়াজাল তৈরি করেছে। তুমি মায়ে পা দিও না বাবা। মা, আপনি আমাকে বাধা দিবেন না। একজন পিতা হয়ে আমি আমার সন্তানের কান্নার ডাক অগ্রাহ্য করতে পারি না। আমি একবার অন্তত সীমানার কাছে গিয়ে নিজের চোখে দেখে আসতে চাই। ঠিক আছে রাজপুত্র, আপনি যদি যেতেই চান তবে একা যাবেন না, আমিও আপনার সাথে যাব। কিন্তু আমাকে কথা দিন, আমরা সীমানার ভিতর থেকে সবটা পরীক্ষা করব। কোনোভাবে সীমানার বাইরে পা রাখবো না। আমি কথা দিচ্ছি চারু, আমি সীমানা পার হব না। চলো তাড়াতাড়ি যাই। ওই কান্নার শব্দ শুনে আমার আর এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছা করছে না। হেমরাজ্যের দক্ষিণ সীমানা। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। রাজপুত্র অরুণ এবং চারুলতা সীমানার বাইরে দাঁড়িয়ে আছে। সীমানার ওপার থেকে জাদুবাসীর কান্নার সুর ভেসে আসছে। চারু, তুমি আমাকে ছেড়ে দাও। তুমি শুনতে পাচ্ছ না আমাদের আদিত্য কেমন দূরে কাঁদছে, বাবা বলে ডাকছে আমাকে। আমি আর এখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারছি না। আমার বুকটা ফেটে যাচ্ছে। রাজপুত্র, আপনি শান্ত হন। আমি আপনাকে সীমানা পার হতে দেব না। আপনি একজন বীর রাজপুত্র, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। আমাদের আদিত্য যদি সত্যি ওখানে থাকতো তবে সে তো অন্ধকারে একাইভাবে একটানা কাঁদতে পারতো না। এটা কালভৈরবের পাতা মায়া জাল ছাড়া আর কিছুই নয়। কিন্তু চারু, এই ডাক যে একদম আমার ছেলের ডাকের মতো মনে হচ্ছে। একজন পিতা হয়ে আমি কি করে এই ডাক অগ্রাহ্য করতে পারি? যদি সত্যি আমাদের আদিত্য ওখানে বিপদে পড়ে থাকে? আপনি আমাকে বিশ্বাস করুন রাজপুত্র,
কালভৈরব খুব ভালো করে জানে যে সোজা পথে সে হেমরাজের কোনো ক্ষতি করতে পারবে না, তাই সে আপনার দুর্বল জায়গায় আঘাত করেছে। সে আপনার পিতৃস্নেহকে হাতিয়ার করে আপনার সীমানার বাইরে নিয়ে গিয়ে বন্দি করতে চায়। আমি সেটা কিছুতেই হতে দেব না। তাহলে আমি কি করব চারু? এই কান্নার শব্দ যে আমাকে পাগল করে দিচ্ছে। আমি আমার কান বন্ধ করে রাখতে পারছি না। আপনাকে কিচ্ছু করতে হবে না রাজপুত্র, আপনি শুধু এখানে দাঁড়িয়ে থাকুন। আমি দেখছি ওই অন্ধকারের আড়ালে কে লুকিয়ে আছে। চারুলতা মাটি থেকে একটা মাঝারি আকারের পাথরের টুকরো তুলে নিল, তারপর সর্বশক্তি দিয়ে সীমানার বাইরের ওই অন্ধকারের দিকে ছুঁড়ে মারল। পাথরের টুকরোটা সোজা গিয়ে অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা বিকলের হাতে লাগলো। বিকলের হাত থেকে জাদুর বাঁশিটা ছিটকে মাটিতে পড়ে গেল, আর কান্নার শব্দ সাথে সাথে বন্ধ হয়ে গেল। এ কি? কান্নার শব্দ হঠাৎ থেমে গেল চারু। তার মানে কি তুমি ঠিকই বলেছিলে, এটা একটা মায়াজাল ছিল? হ্যাঁ রাজপুত্র, আমি বুঝতে পারছি এটা কোনো বাঁশির সুর। দেখুন, শব্দটা থেমে যেতে অন্ধকারের আড়াল থেকে কেমন একটা ছায়া ছুটে পালিয়ে গেল। কালভৈরবের চর এই সীমানার বাইরে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছিল আপনাকে ফাঁদে ফেলার জন্য। আমাকে ক্ষমা করো চারু, আমি সন্তানের শোকে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আজ তুমি না থাকলে আমি ঠিকই কালভৈরবের ফাঁদে পা দিতাম, আর হেমরাজ্য একটা চরম বিপদের মুখে পড়তো। এখানে ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই রাজপুত্র। আপনি একজন বাবা, আপনার জায়গায় আমি থাকলেও হয়তো এমনটাই করতাম। কিন্তু আমাদের এখন আরো বেশি শক্ত হতে হবে। কালভৈরব আমাদের দুর্বল করার জন্য বারবার এই আদিত্যের শোককে কাজে লাগাবে। আমাদের ধৈর্য ধরতে হবে। চলুন আমরা এবার প্রাসাদে ফিরে যাই। মা নিশ্চয়ই খুব চিন্তায় আছে। মধুপুর রাজ্যের রাজপ্রাসাদ। জেসমিন এবং রাজেশের শোবার ঘর। রাজেশ পাশে মেয়ের দিকে তাকিয়ে হাসছে। দেখো রাজেশ, আমাদের অদিতি আজ কেমন ফেলফেল করে তাকিয়ে আছে। ও যেন আমাদের সব কথা বুঝতে পারছে। ও তো তোমারই মেয়ে জেসমিন, তোমার মতো বুদ্ধিমতী তো হবে। তুমি ওকে কি কথা বলেছিলে শুনি? আমি আমার অদিতিকে ওর চারু পিসির গল্প বলছিলাম। জানো অদিতি, তোমার চারু পিসি হেমরাজের যুবরানী। তিনি কত সাহসী, কত ভালো, তাই তাকে সবাই কত ভালোবাসে। কিন্তু তোমার চারু পিসির অনেক কষ্ট মা। তুমি আবার সেই পুরনো কথা ভেবে মন খারাপ করছো জেসমিন। আমি জানি তুমি চারু আর রাজপুত্র অরুণের জন্য খুব কষ্ট পাও, কিন্তু বিধাতা নিশ্চয় একদিন ওদের দুঃখ দূর করবেন। আমার যে ওদের কথা ভেবে রাতের ঘুম আসে না রাজেশ। চারু দিদির কোলটা খালি হয়ে গেল। ছোট্ট আদিত্যকে সে যে কালভৈরব গুম করে দিল, তারপর থেকে আর কোনো খোঁজই পাওয়া গেল না। তুমি বড় হয়ে তোমার চারু পিসের এই কষ্ট দূর করে দেবে অদিতি। আমাদের অদিতি খুব সাহসী মেয়ে হবে। ও ঠিক ওর চারু পিসির মতোই হবে জেসমিন। শোনো অদিতি মা, তুমি যখন বড় হবে তখন তুমি নিজে গিয়ে রাজপুত্রকে খুঁজে বের করবে। কাল ভৈরবের সব মায়াজাল ভেঙে তুমি আদিত্যকে আবার হেমরাজ্যে ফিরিয়ে আনবে। তোমার চারু পিসির খালি কোল তুমি ভরিয়ে দেবে। পারবে না, পারবে না মা? তুমি দেখো জেসমিন, আমাদের আদিত্য একদিন ঠিকই অসাধ্য সাধন করবে। এখন থেকে চারু আর আদিত্যর জন্য ভালোবাসা তৈরি করে দেব। হ্যাঁ রাজেশ, আমি আমার মেয়েকে এমন ভাবেই বড় করব। কাল ভৈরবের মতো দুষ্ট জাদুকরকে ধ্বংস করার জন্য আমাদের অদিতির জন্ম হয়েছে। অদিতি, তুমি বড় হয়ে রাজপুত্রকে ফিরিয়ে আনবে, আর এটাই তোমার মায়ের আদেশ। হেমরাজ্যের রাজপ্রাসাদের সামনে বড় মাঠ। লালু আপন মনে ঘাস খাচ্ছে। কি সারাদিন শুধু ঘাসই খাবে? একটু চারপাশের দিকে নজর রাখবি তো? কাল ভৈরবের চারনাচে কখন কোন দিক থেকে আসে তার তো কোনো ঠিক নেই রে। তুই একদম চিন্তা করিস না সোনা পাখি, আমি ঘাস খাচ্ছি ঠিকই, কিন্তু আমার কান দুটো একদম খাড়া হয়ে আছে। পাতার শব্দ হলেও আমি বুঝতে পারি কে আসছে আর যাচ্ছে। চারুর মুখটা দেখেছিস লালু? কাল রাতে যখন রাজপুত্রকে নিয়ে সীমানায় ছুটে গেল, তখন চারুর মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। চারু আমাদের বন্ধু, ওর এই কষ্ট আমার আর সহ্য হয় না। আমারও খুব কষ্ট হয় সোনা পাখি। চারু আমাদের জন্য কত কি করে, কিন্তু আমরা ওর আসল কষ্টটা দূর করতে পারছি না। কাল ভৈরবটা খুব শয়তান,
সে ইচ্ছে করে চারুকে কাঁদায়। আমরা তো আর কালবৈরবের সাথে গিয়ে যুদ্ধ করতে পারবো না রে লালু, কিন্তু আমরা চারুকে একটু খুশি তো করতে পারি। বা কি করলে চারু একটু হাসবে? একটা কাজ করলে কেমন হয় সোনা পাখি? পাহাড়ের ওদিকে একটা খুব সুন্দর ফলের গাছ আছে, ওখানে খুব মিষ্টি আর রসালো ফল ধরেছে। আমি তো আর গাছে উঠতে পারি না, তুই যদি উড়ে গিয়ে কয়েকটা ফল পেড়ে আনিস তাহলে আমি সেটা পিঠে করে নিয়ে প্রাসাদে যাব। চারুকে সেই ফল দিলে চারু নিশ্চয় খুব খুশি হবে রে। লালু, তুই তো দারুণ বুদ্ধি বের করেছিস। চারু ওই পাহাড়ি মিষ্টি ফল খেতে ভীষণ ভালোবাসে। আমি এক্ষুনি উড়ে যাচ্ছি, তুই মাটির একদিকেই থাকিস, কেউ যেন প্রাসাদের ভেতর ঢুকতে না পারে। তুই নিশ্চিন্তে যা সোনা পাখি, আমি আমার শিং দুটো এমন ধারালো করে রেখেছি যে কালভৈরবের কোনো চর এলে আমি তাকে গুটিয়ে মাঠের বাইরে ফেলে দেব। তুই তাড়াতাড়ি ফল নিয়ে আয়। হেমরাজ্যের রাজপ্রাসাদ। রানী লতা খুব চিন্তিত মুখে পায়চারি করছে। রাজপুত্র অরুণ এবং চারুলতা প্রাসাদে প্রবেশ করলো। চারুমা, অরুণ, তোমরা ফিরে এসেছো। আমার যে তোমাদের জন্য চিন্তায় প্রাণটাই বের হয়ে যাচ্ছিল। কালভৈরব তোমাদের কোনো ক্ষতি করেনি তো? না মা, তুমি একদম চিন্তা করো না। কালভৈরবের সাধ্য নেই যে আমাদের কোনো ক্ষতি করে। আমরা একদম সুস্থভাবে ফিরে এসেছি। মা, আপনি ঠিকই বলেছিলেন, ওই কান্নার ডাকটা একটা মায়াজাল ছিল। কালভৈরব একটা জাদুর বাঁশি বাজিয়ে আমাকে সীমানার বাইরে নিয়ে যাওয়ার ফাঁদ পেতেছিল। চারু না থাকলে আজ আমি ওই ফাঁদে পা দিয়ে দিতাম। আমি তো তোমাকে আগেই বলেছিলাম অরুণ, তুমি বড্ড অধৈর্য হয়ে যাচ্ছ। এই বিপদের সময় আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। তুমি চারু মায়ের সব কথা সবসময় শুনবে। চারু ঠিকই বুঝতে পারে কোথায় বিপদ লুকিয়ে আছে। আসলে মা, জানো তো, রাজপুত্র তো বাবার মন নিয়ে ছুটে গিয়েছিল। তবে কালভৈরবকে আমি বুঝিয়ে দিয়েছি যে তার এই সস্তা জাদুটোনা হেমরাজ্যের আর কাজে লাগবে না। আমি দূর থেকে পাথর ছুঁড়ে জাদুর বাঁশিটাই ভেঙে দিয়েছি। চারু, তুই চিরকাল এভাবে হেমরাজ্যকে আর অরুণকে আগলে রাখিস মা। আমি শুধু বিধাতার কাছে দিনরাত প্রার্থনা করি আমাদের আদিত্য যেন যেখানেই থাক ভালো থাক, আর তুই যেন খুব তাড়াতাড়ি তাকে খুঁজে পাস। মা, আমার মন বলছে আমাদের আদিত্য খুব ভালো আছে। আর মধুপুর রাজ্য থেকে জেসমিন আর রাজেশ তো আমাদের পাশেই আছে। জেসমিন আমাকে কথা দিয়েছে ও সবসময় আমাদের সাথে থাকবে। হ্যাঁ চারু, রাজেশ আর জেসমিন সত্যি খুব ভালো বন্ধু আমাদের। ওদের ছোট্ট মেয়ে অদিতি তো আমাদের আদিত্যরই মতো, আমাদেরই সন্তান সে। ঠিক আছে রাজপুত্র, আমি তো মাঝে মাঝেই স্বপ্ন দেখি আমাদের আদিত্য আর মধুপুরের অদিতি একসাথে এই প্রাসাদের বাগানে খেলা করছে। সেই দিনটা খুব তাড়াতাড়ি আসবে মা, তুমি শুধু আশীর্বাদ করো। কালভৈরবের গুহা। তুই আবার খালি হাতে ফিরে এলি বিকট। আমি তোকে জাদুর বাঁশি দিলাম, এত সুন্দর একটা মায়া জাল তৈরি করলাম, আর তুই সেটাতেও ব্যর্থ হলি। আমাকে ক্ষমা করুন, আমি তো আপনার কথা মতো সীমানার বাইরে লুকিয়ে জাদুর বাঁশি বাজাচ্ছিলাম। রাজপুত্র কান্নার শব্দ শুনে একদম সীমানার কাছে চলে এসেছে। আমি ভেবেছিলাম এই তো কাজ হয়ে গেল। তারপর কি হলো? রাজপুত্র সীমানা পার হলো না কেন? তুই তাকে বন্দি করলি না কেন? রাজপুত্র পার হতে যাচ্ছিল প্রভু, কিন্তু ওই চারুলতা তাকে আটকে দিল। চারুলতা এত চালাক যে সে অন্ধকারের মধ্যে আমার অবস্থান বুঝে পেল। সে এমন জোরে একটা পাথর ছুঁড়ে মারল যে আমার হাতের জাদুর বাঁশিটা এসে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আমি প্রাণ ভয় পালিয়ে এসেছি প্রভু। চারুলতা, এই সামান্য মানবী আমার এত বড় পরিকল্পনা এক নিমেষে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। ওর এত বুদ্ধি কোথা থেকে আসে? চারুলতাকে কোনো মায়া জালে হারানো যাবে না, সে সব মায়া চিনে ফেলে। আমাদের অন্য কোনো উপায় ভাবতে হবে। তুই আমাকে কোনো উপায় শেখাতে আসবে না বিকট। আমি কালভৈরব, আমি হার মানতে শিখিনি, কিন্তু আমি বুঝতে পেরেছি এখন কিছুদিন চুপচাপই থাকা ভালো।
আমি এখন কোনো নতুন চক্রান্ত করব না। কোনো চক্রান্ত করবেন না প্রভু। তাহলে কি আপনি চারুলতাকে ছেড়ে দেবে? বোকা কোথাকার, ছেড়ে দেবো কেন? আমি কিছুদিন চুপ করে থাকবো যাতে চারুলতা আর হেমরাজ্যের মানুষ ভাবে যে আমি ভয় পেয়ে গেছি। ওরা যখন নিশ্চিন্ত হয়ে আনন্দ করবে, ঠিক তখনই আমি আমার সবচেয়ে বড় আঘাতটা হানবো। এখন তুই গিয়ে গুহার বাইরে পাহারা দে, আমার চোখের সামনে থেকে তুই দূর হ। যোগু, জয়া, মীরা, ময়না, ভ্যাবলা এবং ক্যাবলা এক জায়গায় দাঁড়িয়ে গল্প করছে। বুঝলে ভ্যাবলা, এই কাল রাতের কথা শুনে আমার তো ভয়ে গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল। সারুমা না থাকলে আমাদের রাজপুত্রের যে কি হতো। একদম একদম বলেছেন বাবা। সারু দিদি হলো আমাদের হেমরাজ্যের রক্ষা কবচ। সারু দিদি থাকতে কাল ভৈরবের কোনো সাধ্য নেই আমাদের একটা চুলেরও ক্ষতি করতে। আমাদের চারুমা নিজের মনের এত কষ্ট লুকিয়ে রেখে আমাদের সবাইকে হাসি মুখে আগলে রেখেছে, আর আমরা প্রজারা কত স্বার্থপর, শুধু নিজেদের কথাই ভাবি। না মা, আমরা মোটেও স্বার্থপর নই। এখন তো চারু দিদিকে আমরা নিজের প্রাণের চেয়েও ভালোবাসি। আমরা সবাই তো চাই আমাদের আদিত্য খুব তাড়াতাড়ি ফিরে আসুক। মীরা ঠিক বলেছে। আমার তো মনে হয় আমরা সবাই মিলে চারুদিদি আর আদিত্যের জন্য একটা বড় প্রার্থনা করা উচিত। বিধাতাকে সবাই ডাকলে বিধাতা ঠিক শুনবে। আরে ময়না, তুমি তো খুব ভালো কথা বলেছো। আমরা হেমরাজের সব মানুষ মিলে একটা বড় মনোব্রত প্রার্থনা আয়োজন করব। সবাই মিলে বিধাতার কাছে চাইবো যেন কাল ভৈরবের পতন হয়, আমাদের রাজপুত্র যেন ফিরে আসে। বা ক্যাবলা, তোর মাথায় আজ এত বুদ্ধি কোথা থেকে এলো রে? চল চল, আমরা এখনই গিয়ে এই গ্রামের সবাইকে খবরটা দিই। কাল সবাইকে আমরা একসাথে জড়ো করবো। হ্যাঁ, তোমরা যাও, গ্রামের সবাইকে বলবা এটা আমাদের সারু মায়ের জন্য প্রার্থনা। কেউ যেন বাদ না যায়। আমরা সবাই একসাথে মিলে কাল ভৈরবের সব কালো জাদুর বিনাশ চাইবো গো। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।